হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকে সকাল সকাল তো হোলি টোলি খেলা হলো, অনেক কিছু হই হুল্লোড় হলো। তো এখন আমরা বেরিয়েছি, বেলুড় যাচ্ছি। আমি আর অনেকেই যাচ্ছি, জিয়া বাড়িতে বসে পড়ছে। এখন আমরা এই 7টা বেরোলাম, বেরিয়ে এখনই মা ফ্লাইওভারে উঠছি। মা ফ্লাইওভারে উঠে এখান থেকে দেখাচ্ছে আরও 19-20 কিলোমিটার। আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা কম্পারেটিভলি, ওই জন্য প্রথমে ভেবেছিলাম যে যাবো না, তারপরে বাইপাসে গাড়ি ওঠানোর পরে দেখলাম রাস্তা একদম ফাঁকা। এরকম ফাঁকা রাস্তাটা খুব একটা পাওয়া যায় না, কলকাতার রাস্তা এত ফাঁকা। তো যাই, ঘুরেই আসি, বেশিক্ষণ সময় লাগবে না বলছে ফুলবাবু, যা বলছে আর কি। যাই ঘুরে আসি, দেখা যাক কতক্ষণ লাগে। আর অনেকদিন বেলুড় যাওয়া হয় না, আর যদি সুযোগ পাই তো বেলুড় থেকে ওই শ্রীরামপুরে ফার্জিস একটা রেস্টুরেন্ট আছে, শুনেছি নাকি খুবই ভালো, অনেক ব্লগে দেখেছি, খুবই ভালো রেস্টুরেন্ট। যদি একবার সুযোগ পাই তো একবার ঘুরে মেরে আসবো, দেখি। আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 4:55। আমরা অলমোস্ট আর 1 কিলোমিটার বেলুড় মঠ। রাস্তা কতখানি ফাঁকা সেটাই আশাটা দেখে বোঝা যায় যে 1 ঘন্টার মধ্যে গড়িয়া থেকে বেলুড় মঠ। যদিও বা রাস্তা খুব একটা বেশি না, 30 কিলোমিটারের রাস্তা, কিন্তু এই যে 30 কিলোমিটার হাওড়ার পরে কেন পুরো রাস্তাটাই যে লেভেলের ট্রাফিক থাকায়, মানে এমনি যদি আসতে হতো তবে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো না হলেও 1.5 ঘন্টা তো লাগতোই, সেটা কোনো জায়গায় নেই কোনো। যাই হোক, আমরা এখন 5টা বাজে, আমরা এই বেলুড় ঢুকে গেলাম অলমোস্ট। ঢুকে গাড়িটা পাস করে কথা হবে। আমরা এসে পৌঁছেছি বেলুড়ে। এই জায়গাটা সবারই দেখা, যদিও বা দিন করে দেখানোর কিছু নেই। শোরুম এটা কি? আজকে এটা রামকৃষ্ণ সংগ্রহশালা, এটা বন্ধ এটা আজকে। ওই দূরে দাঁড়িয়ে একটা ফিটন গাড়ি। বেলুড়ের এই কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করলে মনে হয় একটা অন্য আধ্যাত্মিক জগতের মধ্যে চলে আসি। এত সুন্দর, এত পবিত্র, এত নির্মল পুরো পরিবেশটা, যে এর আকর্ষণে বারবার এখানে ছুটে আসতে ইচ্ছা করে। আর সারা বছর আসলে সমানভাবে সাজানো গোছানো জায়গাটাকে আপনি পাবেন। এই হচ্ছে বেলুড়ের রামকৃষ্ণ মন্দির। মেন মন্দির হচ্ছে এটাই, যার মধ্যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি আছে। এখানে আজকে দোলের সময় চারিদিক বিভিন্ন রঙের ফুলে উদ্ভাসিত হয়ে উঠেছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে আজকে দেখা যাচ্ছে। যদিও বা আমার মনে হয়েছিল দোলের সময় হয়তো দোলের দিন এত ভিড় হবে না, কিন্তু এসে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম এখানে হয়েছে। এখানে গঙ্গার ঘাটে প্রচুর লোক বসে রয়েছে। বিকালবেলা এখানে বসে থাকতে অনন্য শান্তি আভাস পাওয়া যায়। এত সুন্দর লাগে
বিকজ এই জায়গাটা এত খোলামেলা, সবসময় সুন্দর হাওয়া দেয়। বসে থাকতে যে কখন যে সময় পিছন থেকে বেরিয়ে যায় আমরা বুঝতেই পারবো না। এই সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা সারদা দেবী মন্দির। আমরা দাঁড়িয়ে আছি এখন স্বামী বিবেকানন্দ টেম্পল। স্বামী বিবেকানন্দ টেম্পল। এটা হচ্ছে এটা কি অনামিকা? এখানে সে মহারাজদের সঙ্গে দেখা করতে দেয় না এখানে? প্রেসিডেন্ট মহারাজের বাসস্থান এটা। আচ্ছা, বেল গাছ। এই বেল গাছটা কি বেল গাছ? এই বেল গাছটি পূর্বে বেল গাছের স্থানে লাগানো হয়েছে। এই গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন। স্বামীজি ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটে অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে এখন বিবেকানন্দের মন্দির অবস্থিত। দোলযাত্রার পরের দিন এখনকার বেলুড়ের যে প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজের আকস্মিক জীবনাবসান হয়। রাত্রির 8টা নাগাদ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেটা আমাদের জন্য প্রচণ্ড দুঃখজনক একটি ঘটনা। এটাই হলো সেই সমাধিপীঠ যেখানে বেলুড়ের যদি কোনো মহারাজের জীবনাবসান হয় তাদেরকে এই সমাধিপীঠেই দাহ করা হয়। এটাই প্রচলন এখানে বেলুড়ে। এখানে সামনের যে মার্বেলের ফলকটা আছে সেখানে কোন কোন মহারাজকে কবে দাহ করা হয়েছে তার একটা লিপিবদ্ধ করা আছে। এখানে তারা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে যাত্রা শুরু করেন। তাদেরকে চন্দন কাঠে এখানেই দাহ করা হয়। এই উপরে যে ঘরটা আছে সেটা হলো স্বামী বিবেকানন্দর লিভিং রুম। তিনি এই উপরের ঘরটিতে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই তিনি এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবনের শেষ কিছু বছর তিনি এই ঘরেই ছিলেন। তার ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র আমরা এখানে দেখতে পাবো। দেখুন তার একটা ছোট্ট স্ন্যাপশট। এটাই সেই গাছ, স্বামী বিবেকানন্দের আম গাছ। স্বামী বিবেকানন্দ প্রায় এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। 1898 খ্রিস্টাব্দে বেলুড় মঠের এই জমি যখন কেনা হয়েছিল তখন গাছটি
ছিল, গাছটির পেছনে ছিল পুরনো একতলা বাড়ি। এই বাড়ির এই বাড়ির সংসার করে দোতলা করা হয়। তো দক্ষিণ পূর্ব ঘরটিতে স্বামীজি থাকতেন। এদিকে এখন অফিস। এটা হলো শ্রী রামকৃষ্ণ মন্দির, এটা মেন মন্দির। কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। আমরা ওয়েট করছি, বেলুড়ে আসবো আর সন্ধ্যা আরতি দেখবো না সেটা তো আর হয় না। যদিও বা আমাদের আজকে একটু তাড়া আছে, কিন্তু একটু তো সৌন্দর্য দেখে তারপরেই যাব। এই সৌন্দর্য দেখতে এত শান্তি মনে হয়, এত অসম্ভব সুন্দর একটা পরিবেশের সূচনা করে। সৌন্দর্য শুরু হোক, একটু সুন্দর শুনে আর তারপর আমরা বেরোবো। বেরোলাম বেলুড় থেকে, যাচ্ছি শ্রীরামপুরের দিকে মুখার্জিস। দেখি কতক্ষণ সময় লাগে। এখানে দেখাচ্ছে আরও 14 কিলোমিটার, অলমোস্ট 40 মিনিট মতো সময় লাগবে। চলুন দেখা যাক। এখন 6:43 বাজে, আমরা ঢুকে গেছি শ্রীরামপুরে। আর দেখাচ্ছে 650 মিটার মতো আছে। সামনে গিয়ে রাস্তাটা মানে বাজে গিয়ে ঘুরবে। জানি বেশিক্ষণ সময় লাগলো না আজকে। আমি সেই হিসেবে এসেছিলাম যে জানি আজকে হয়তো রাস্তাটা কম্পারেটিভলি ফাঁকা থাকা উচিত, কিন্তু এই রাস্তা খুবই কনজেস্টেড রাস্তা। মানে এখন বোঝা হবে এত সরু রাস্তা, আজকে হয়তো খুব একটা ইয়ে নেই, টোটো অটো কম আছে, কিন্তু আদার দেন আজকের দিন ছাড়া যে অন্য দিন আসতে হতো তবে কিন্তু এত তাড়াতাড়ি আসার সম্ভাবনা কোনোরকমভাবে। চলুন গিয়ে কথা হবে। উত্তরপাড়া প্রবেশ পথ, উত্তরপাড়া প্রবেশদ্বার। শ্রীরামপুর বটতলা মোড়ের সামনে যে ধন্বন্তরী ওষুধের দোকানটা আছে, তার ঠিক দুটো বিল্ডিং পরেই হচ্ছে মুখার্জি রেস্টুরেন্ট। আর এদের পার্কিংটা হচ্ছে এই রাস্তার ঠিক অপোজিটে যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরেই বাদিকে পার্কিং আছে। এদের কোনো আলাদা কোনো পার্কিং নেই সেভাবে, রাস্তার উপরেই 4-5টা গাড়ি পার্কিং করার মতো জায়গায় করা আছে। তো পার্কিংটা একটা প্রবলেম হতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। গুড ইভিনিং। বাহ, এদের মেনু করে যা দেখা যাচ্ছে, মেনলি এখানে মোগলাই খাবারের উপরেই এদের দক্ষতা অনেক বেশি। পুরো মেনু কার্ডটাই মোগলাই খাবারই ভর্তি, আর খাবার যথেষ্ট চিপ কম্পেয়ার টু কনভেনশনাল রেস্টুরেন্ট।
খাবারের দাম যথেষ্ট ঠিকই আছে। এই রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত মার্জিতভাবে রেস্টুরেন্টটাকে সাজানো। পুরোনো দিনের কিছু পেন্টিং, কিছু ফটোগ্রাফ দিয়ে রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে। লাইটের খুব সুন্দর ব্যবহার করা হয়েছে, দেখে চোখের মধ্যে একটা স্নিগ্ধতা রেশ লাগে। পুরোনো দিনের পুরোনো কলকাতার অনেক ফটোগ্রাফ এখানে আপনি দেখতে পাবেন। ফিশ ফ্রাই চলে এসছে আমাদের। কেমন ফিশ ফ্রাইটা? ঠিকঠাক, দাম অনুযায়ী সাইজটা ছোটো। প্রোটিনটা একটু মোটা, কিন্তু মাছটা একদম ফ্রেশ। আমরা এখানে নিয়েছি একটা স্পেশাল মটন বিরিয়ানি, যেটার দাম 540 টাকা। তো এই হচ্ছে তার কোয়ান্টিটি। এর মধ্যে 2টো মটনের পিস, 2টো আলু, আর আমার হচ্ছে সাফ করে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রাইস রয়েছে। খেয়ে দেখা যাক কেমন। মাটনের পিস তো খারাপ মনে হচ্ছে না, মাটনের পিস দিলে বোঝা যাবে। হচ্ছে মাটনের পিস, দেখে মনে হচ্ছে এই 150 থেকে 180 গ্রামের মাটনের পিস আছে। খেয়ে দেখলে বোঝা যে গঙ্গার এপার না গঙ্গার ওপার, কোনটা বিরিয়ানি, দাদা বৌদি না মুখার্জির নাম অনেকবার শুনেছি, আসা হয়নি কোনোদিনও, কিন্তু দাদা বৌদি তো অসংখ্যবার খেয়েছি। দেখা যাক, খাই, খেলে বোঝা যাবে। একবার রিভিউ দিচ্ছি। বেশ ভালো, আলুটা একদম সফট, মাটনটা প্রচণ্ড সফট। দাদা বৌদির থেকে ভালো? না, দাদা বৌদির থেকে ভালো বলবো না, তবে ভালো। মাটনটা একদম চামচ দিয়ে খুলে চলে আসছে। আচ্ছা, বাহ, বিরিয়ানিটা প্রচণ্ড লাইট, একদম লাইট বিরিয়ানি। ডিফারেন্স একটা বলে গেল, তোমার দারুণ দইটা অনেক রিচ, কিন্তু এই বিরিয়ানিটা প্রচণ্ড লাইট। এ বোঝা যাচ্ছে না যে ঘিয়ের একটা স্ট্রং স্মেল রয়েছে। বাহ, গরমটা খুব সুন্দর সহ্য হচ্ছে। খুবই ভালো, একদম লাইট বিরিয়ানি। মাটনটা সুন্দর, অসম্ভব সুন্দর সব দিয়েছে মাটন। মাটন পিসটা একটু ছোটো তোমার এই দাদাবুটির থেকে, কিন্তু আদারওয়াইজ পারফেক্ট। চাঁদের যে মাটন আছে একটু ফোর্স করছে, মানে একদম ফাইন বাটা না। পেস্তার উপরেই পেস্তা ইয়েগুলোকে, এই বাদামগুলোকে স্লাইসেস করে খুব সুন্দর আছে। অসম্ভব সুন্দর বিরিয়ানিটা। আমি অনেক জায়গায় ফিরনি খেয়েছি, এত সুন্দর ফিরনি খুব সুন্দর থাকে। এটা শ্রীরামপুরের গেট মনে হয়। কোনো মন্দির হবে, কিছুর পরে দেখতে হবে কিসের মন্দির এটা। এবার আসা যাক একটা কুইক রিভিউতে। যদিও আমি আর অনামিকা দুজনেই ব্যারাকপুরের দাদাবৌদি বিরিয়ানির একদম অন্ধ ভক্ত, মানে এর থেকে ভালো বিরিয়ানি আমরা আজ পর্যন্ত খাইনি সত্যি কথা বলতে। কিন্তু আজকে এই মুখার্জির বিরিয়ানিটা খেয়ে কেন জানি না এটা অন্যরকম লাগলো, সত্যি অন্যরকম। মানে
এক তো বিরিয়ানিটা প্রচণ্ড লাইট বিরিয়ানি, সে নিয়ে কোনো সন্দেহই নেই। তার মধ্যে যেসব মশলার ফ্রেগনেন্স আসা উচিত সেটা ঠিক পরিমিত পরিমাণে আছে, না গুঁড়ো না খুব কম, ঘিয়ের যথেষ্ট পরিমাণ ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে জাস্ট মেল্টিং ইন ইউর মাউথ। দাদা বৌদির মাটনটা অনেক হয়তো বড় দেয়, 250 গ্রামের মাটন দেয়, এখানে মাটনের সাইজটা হয়তো অতখানি বড় না, বেশি না, কিন্তু কুকটা অনেক ভালো হয়েছে। ফিন্নিটাও সেরকম যথেষ্ট ভালো খেতে, কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট ফিন্নিটাও খুব ভালো লাগলো খেতে। কিন্তু ফিশ ফ্রাইটে আমার সেরকম একটা ভালো লাগেনি, বিকজ কোটিনটা খুবই মোটা। কলকাতা ছাড়া ইভেন অন্য যে কোনো রেস্টুরেন্টে যদি আমরা ফিশ ফ্রাই খাই, তো দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাট পার কম্পেয়ার টু দ্য প্রাইস। বালি ব্রিজ দিয়ে এলে খুব একটা দূর না, বালি ব্রিজ থেকে সামনে, মানে বালি ব্রিজ থেকে নেমে বেশিক্ষণ সময় লাগলো না। In 300 meters, at the roundabout, take the first 9টা বাজে, আমরা এখন পাটুলি ক্রস করলাম। মোটামুটি আর 10-12 মিনিট লাগবে আমাদের গড়িয়া আমাদের বাড়ি পৌঁছাতে। আমরা কটা বেরিয়েছি অনেকটা 8:11 বেরিয়েছিলাম না? হ্যাঁ, 8:10 Galia Station Road. 50 মিনিটের মধ্যে মোটামুটি আমরা চলে এলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও দিলে আপনারা আপডেট পেয়ে যান। আবার সবাইকে জানাই হ্যাপি হোলি, ভালো থাকবেন, গুড নাইট।